দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সাম থেকে আমরা আজকে যে আধুনিক ভারতের যে পর্বটি নিয়ে এসেছি, একেবারে অন্তিম ক্লাস বা অন্তিম পর্যায়, যেখানে চক্রবর্তী রাজা গোপালাচারীর ফর্মুলা থেকে শুরু হয়ে একেবারে শেষ হয়েছে কোথায়? আমাদের দেশের স্বাধীনতা। সেই পর্ব থেকে অনেক জানা অজানা ব্যাপারে খুঁটিনাটি আলোচনা রয়েছে এবং শুধু তাই নয়, এখানে ছোট ছোট যে স্টেপগুলো ছিল, যেমন দেশাই লিয়াকত প্যাক্ট, তাই তো, গান্ধী জিন্নার মধ্যে কথোপকথন, এই জায়গাগুলো কিন্তু আমরা খুব বড় করে তুলে ধরেছি এবং এগুলো তোমরা একটু খেয়াল করবে। শেষে একদম ভারত শাসন আইন বা মাউন্ট ব্যাটেন প্ল্যান হয় ভারত শাসন আইন পর্যন্ত পুরো সম্পূর্ণ ব্যাপারটিকে তুলে ধরা হয়েছে। একবার দেখার চেষ্টা করো। এখানে প্রথমে চক্রবর্তী রাজা গোপালাচারীর যে ফর্মুলা কি হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন আমাদের প্রায় শেষ হওয়ার পথে, মানে হচ্ছে 1945 সালে শেষ হয়েছিল, তার আগেই একটা সমঝোতা করা হয়েছিল যে কিভাবে আমাদের বাংলা এবং পাঞ্জাব এই দুই অঞ্চল কিভাবে ভাগ না হয়ে এখানে, মানে যারা মুসলিম অধ্যুষিত অঞ্চল এবং হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলোকে ইন্ডিকেট করা হবে, নির্দেশ করা হবে। এবং শুধু তাই নয়, কিসের সঙ্গে কি কোনো হস্তান্তর করা যাবে কিনা সেটার কথা ভাবা হয়েছিল, কিন্তু একবারও আমাদের চক্রবর্তী রাজা গোপালাচারী ফর্মুলায় দেশ ভাগের কথা কিন্তু বলা হয়নি। এবং এটা নির্দেশ করে দেওয়া হয়েছিল যে কোন কোন অঞ্চলে মুসলিমদের সংখ্যা বেশি, কোন কোন অঞ্চলে হিন্দুদের সংখ্যা বেশি, এবং তার কিভাবে একটা নেগোসিয়েশন বা সমঝোতা হতে পারে তার চেষ্টাও করা হয়েছিল। কিন্তু বাস্তবেই যেটা দেখা গিয়েছিল যে এটা সমঝোতা কিছু করতে পারেনি এবং একে তীব্রভাবে সমালোচনা করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। সে বলেছিল যে আমাদের এই সিআর ফর্মুলা, চক্রবর্তী রাজা গোপালাচারী ফর্মুলা, অ্যাজ এ মেইনড মিউটিলেটেড নর্থ ইস্টার্ন পাকিস্তান, মানে আরো ভালো করে বললে দাঁড়ায় যে সিআর ফর্মুলা অ্যাজ এ হাস্ক, বা হাস্কের পরে বলছে শ্যাডো, তাই তো, তারপরে বলছে মেইনড, তারপরে বলছে মিউটিলেটেড, তারপরে বলছে নর্থ ইস্টার্ন পাকিস্তান। তাহলে এটি মানুষে খায় না, গবাদি পশুতে খায় কি? হাস্ক, ভুসি। তার সঙ্গে কি বলছে? তার সঙ্গে এটা হচ্ছে ছায়াময়, ধরা যায় না, একটা ছায়া খালি দেখা যায়। আবার কি হচ্ছে যে এই ফর্মুলার মধ্যেই এমন একটা ব্যাপার রয়েছে যেখানে সম্পূর্ণভাবে কাজ করছে আমাদের কি একটা তোমার বিকলাঙ্গ এবং কীটদগ্ধ পাকিস্তান। এবং এটা তোমার এই সমালোচনাটা জিন্নাহ বহুবারই করেছিল এবং এটাও বলে রাখি, তারপরে জিন্নাহ আবার কিন্তু সমালোচনা করেছিল যখন গান্ধীর সঙ্গে জিন্নাহ কথোপকথন হয়েছিল। তাহলে আমরা একবার ছোট্ট করে জিনিসটাকে দেখে নিই। পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠন, তাই তো, পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠন, এটা সবচেয়ে বড় দাবি ছিল। এই লক্ষ্যেই তারা অগ্রসর হয়েছিল, তাই তো। তাহলে মুসলিম লীগ প্রথমে পৃথক পাকিস্তান দাবি করলো এবং এই লক্ষ্যে যখন অগ্রসর হতে গেল তখনই কিন্তু আমাদের এই রাজাজি ফর্মুলাটা এলো। জিন্নাহর দাবি মোটামুটি মেনে নিলে ঠিক আছে, তার অনুগামী মাদ্রাদের চক্রবর্তী রাজা গোপালাচারী এক সমাধান সূত্র প্রকাশ করেন, ঠিক আছে, মনে থাকবে, যা চক্রবর্তী রাজা গোপালাচারী সমাধান সূত্র। এটা মার্চ 44, ডেটটা লিখতেই হবে, 1944। এবং এই রাজাজি সূত্রে কি বলা হলো? কংগ্রেসের স্বাধীনতার দাবিকে মুসলিম লীগ সমর্থনের সাথে কি বলছে? অন্তর্বর্তী সরকার গঠন করবে। বেশ, অন্তর্বর্তী সরকার গঠনের কথা বললো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের অধিবাসীদের গণভোটের মাধ্যমে তারা পৃথক রাষ্ট্রে পক্ষপাতী কিনা তা দেখা হবে। নেক্সট, গণভোটের পূর্বে ওই সকল অঞ্চলে সকল রাজনৈতিক দলকে প্রচারের সুযোগ দেওয়া হবে। মাথার বেটা, প্রচারের সুযোগ দেওয়ার কথা বলা হলো। মুসলিম প্রধান অঞ্চলগুলি পৃথক রাষ্ট্র গঠনের পক্ষে মত দিলে
তবেই পৃথক রাষ্ট্র গঠিত হবে। তবে প্রতিরক্ষা, বাণিজ্য, যোগাযোগ, অন্যান্য বিষয়গুলিকে উভয় সমভাবেই সংশ্লিষ্ট যৌথভাবে পরিচালিত হবে। কি বললো? মতের দরকার। মুসলিম প্রধান অঞ্চলগুলি যদি পৃথক রাষ্ট্রের মত দেয় তবেই পৃথক রাষ্ট্র গঠিত হবে, নচেত নয়। তবে যে প্রতিরক্ষা, বাণিজ্য, যোগাযোগ এই বিষয়গুলো একেবারে কংগ্রেস এবং মুসলিম লীগ দুজনের যৌথভাবে একটা পরিচালনার মাধ্যমেই এটা কি হবে, সংগঠিত হবে। ভারতের পূর্ণ স্বাধীনতা লাভ করলে তবেই এই প্রস্তাব কার্যকরী হবে। তাহলে ভাবো, যদি ভারত সম্পূর্ণভাবে স্বাধীনতা লাভ করে তাহলেই কার্যকরী হবে, নচেত নয়। ঠিক। এবং জিন্নাহ পরিষ্কার বলল, রাজাজির প্রস্তাবিত পাকিস্তান ছিল পঙ্গু, বিকলাঙ্গ, কীটদগ্ধ। ঠিক আছে। এবং তিনি এতটাই একগুঁয়েমি করলেন যার জন্য এটা ব্যর্থ হলো, তাই তো। ছায়াময়, পঙ্গু, বিকলাঙ্গ ও কীটদগ্ধ। বেশ, এবার আমরা যেটা দেখলাম এর পরের পরিস্থিতিতে যেটা এলো সেটা হচ্ছে গান্ধী জিন্নাহ টক। গান্ধী জিন্নাহ একটা কথোপকথন 1944 সালে হয়েছিল। এবং যখন গান্ধী জিন্নাহকে বোঝাবার চেষ্টা করলো যে তুমি যদি বোকার মতো দেশভাগ মেনে নাও তাহলে কিন্তু সাম্প্রদায়িকতা বাড়বে, সে ভাগ তুমি নেবে তো। তখন জিন্নাহ পরিষ্কার 9 থেকে 27 তারিখ পর্যন্ত যে 18 দিনের একটা মানে লম্বা কনভারসেশন চলেছিল, তাতে বলেছিল একটাই কথা, যে আমি এবং আমার টাইপরাইটার দুজনেই একটাই শব্দ টাইপ করে দিয়েছি। আমি এবং আমার টাইপরাইটার দুজনেই একটাই শব্দ টাইপ করে দিয়েছি, যার নাম কি? যার নাম পাকিস্তান। ঠিক আছে। এবং এই কথা শুনে গান্ধীজির 18 থেকে 19 দিনে যে পরিশ্রম করে তাকে বোঝাবার চেষ্টা করেছিল, যখন পণ্ডশ্রমে পরিণত হলো তখন বললো, ইউ আর এ ম্যানিয়া, যে তুমি একটু উন্মাদ, তুমি উন্মাদ, তাই তো। উনি বলে বেরিয়ে এলে। তো এই যে ব্যাপারটা যেটা চলার কথা ছিল কিরকম ভাবে ব্যর্থ হলো। এবং তারও পরে যেটা আমরা দেখেছিলাম, দেশাই লিয়াকত দুজনের মধ্যে, দেশাই ভুলাভাই দেশাই, আর ভুলাভাই দেশাইয়ের সঙ্গে যখন আমরা যার কথা বলছি, যে এই ভদ্রলোক তিনিও কিন্তু একইভাবে এই দেশভাগ বা এই নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছিল, তাই তো। সে হচ্ছে কি, আমাদের এই ভুলাভাই দেশাই লয়ার, তার সঙ্গে এলেন আমাদের পরবর্তীকালে পাকিস্তানের বিখ্যাত লয়ার, তার নাম কি ছিল, আমাদের হচ্ছে লিয়াকত আলী। এরা দুজনে মিলে যখন ওরা একে অপরের সঙ্গে কথা বলল, সেখানেও কিন্তু কোনো রকম ভাবে দেশাই লিয়াকত প্যাক্টেও কিন্তু একটা কিছু সমঝোতা বেরোলো না। ঠিক। এই দুটো মনে রাখতে হবে। আমি এখানে দেখিয়ে দিই তোমাদের, আমি করেছি ওয়াভেল পরিকল্পনা। এটা এই পাতায় চলে এসছে, এই যে দেশাই লিয়াকত প্যাক্ট। ঠিক আছে। দেশাই লিয়াকত চুক্তি বলা হয়। লিয়াকত আলী লীগ ও কংগ্রেসের মধ্যে একটি সমঝোতা সূত্র বের করেন। তাতে বলা হয়েছিল কি, সংখ্যালঘু বিশেষ করে তপশিলি জাতিভুক্ত ও শিখ সম্প্রদায়ের মানুষের যোগদান সুনিশ্চিত করা। 35 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুযায়ী সরকার গঠন ও কার্য পরিচালনা করা। 3. কেন্দ্রীয় আইনসভায় লীগ ও কংগ্রেসের সমসংখ্যক সদস্যের মনোনয়ন করতে হবে। দেশাই লিয়াকত চুক্তিটি গান্ধীজির অনুমোদন লাভ করলেও সাধারণভাবে কংগ্রেস বা লীগ কোনো পক্ষই একে গ্রহণ করেন। ঠিক আছে। মনে রাখবে কি বললাম, লীগ বা কোনো পক্ষ একে গ্রহণ করেন। 45 খ্রিস্টাব্দে ভারত সাধারণ নির্বাচন হলো। বিজয়ী শ্রমিক দলের নেতা ক্লেমেন্ট এটলি ব্রিটেনের নবতম প্রধানমন্ত্রী পদ অলঙ্কিত করেন এবং পেথিক লরেন্স ভারত সচিব হিসেবে নিযুক্ত হন। ঠিক আছে। এটলির ঘোষণা মোতাবেক 1945 খ্রিস্টাব্দে ডিসেম্বরে কেন্দ্রীয় আইনসভা ও 46 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারিতে প্রাদেশিক আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। মনে রাখবে কি হলো, 45 খ্রিস্টাব্দে ডিসেম্বরে কেন্দ্রীয় আইনসভা আর 46 ফেব্রুয়ারিতে প্রাদেশিক আইনসভার নির্বাচনটা কিন্তু এখানে আমাদের অনুষ্ঠান হয়েছিল। এবার ব্যাক করে যাচ্ছি। এবার দেখো ওয়াভেল পরিকল্পনা, তাই তো। ভাইসরয় লর্ড ওয়াভেল যে পরিকল্পনা করেছিল
সেখানে একটা সবাইকে একত্রিত করে আলোচনা করেছিল। ঠিক আছে? ভারতের রাজনৈতিক ও সাম্প্রদায়িক হবে সংকট মীমাংসা, গান্ধী ও জিন্নার আলোচনায় বিফল হলে যে অচলাবস্থার সৃষ্টি হয় তা দূর করার জন্য ৪৫ খ্রিস্টাব্দের ১৪ই জুন ভারতের ক্ষমতা হস্তান্তরের উদ্দেশ্যে কংগ্রেস আর মুসলিম লীগের কাছে তদানীন্তন ভারতের বড়লাট ওয়াভেল একটি পরিকল্পনা পেশ করেন। এই পরিকল্পনা ওয়াভেল পরিকল্পনা নামে খ্যাত। ঠিক আছে? কি বলা হয়েছিল? বড়লাটের কার্যনির্বাহক সমিতিতে বর্ণ হিন্দু ও মুসলিমদের অনুপাত হবে সমান। দুম যেখানে বর্ণ হিন্দু আর মুসলিমদের ইকুয়াল করে দিল হচ্ছে আমাদের ওয়াভেল পরিকল্পনা, যেটা বলা হলো ব্রিটিশ সরকার দ্রুততার সঙ্গে ক্ষমতা হস্তান্তর ও সংবিধান রচনা করার কাজ আরম্ভ করবে। তাহলে এই যে পাওয়ারটা ট্রান্সফার হবে, ক্ষমতা হস্তান্তর হবে এবং একই সঙ্গে সংবিধান রচনার কাজও কিন্তু শুরু হবে। বড়লাটের কার্যনির্বাহক সমিতিতে একমাত্র বড়লাট ও প্রধান সেনাপতি ছাড়া সকল সদস্য ভারতীয়দের থেকে নিযুক্ত হবেন, এই কথাও বলা হয়েছিল। ঠিক আছে? যতদিন ভারতের প্রতিরক্ষা ব্রিটিশদের হাতে থাকবে ততদিন সামরিক দপ্তর সরকারের অধীনে থাকবে, এটাও বলা হলো। নতুন সংবিধান রচিত না হওয়া পর্যন্ত ভারতীয়দের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। মনে থাকবে? ভারতীয়দের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। এবং এটাও মনে রাখবে ১৯৪৫-এ ২৫শে জুন এই বিষয়ক আলোচনার জন্য লর্ড ওয়াভেল একটা সর্বদলীয় বৈঠকের আয়োজন করেন সিমলায়। কংগ্রেসের পক্ষে মৌলানা আজাদ এবং মুসলিম লীগের পক্ষে মোহাম্মদ আলী জিন্নাহ উপস্থিত ছিলেন। সিমলা বৈঠকে চলেছিল ২৫শে জুন থেকে ১৪ই জুলাই পর্যন্ত, তাই তো? একটা দীর্ঘ সময় অবধি চলেছিল। সর্বদলীয় বৈঠকের কথাটা তোমাদের মনে রাখতে হবে। এটা কোথায় হয়েছিল? সিমলা। ঠিক। এবং এই সিমলায় সত্যি কথা বলতে গেলে কংগ্রেসের পক্ষ থেকে যিনি যোগ দিয়েছিলেন তিনি কিন্তু আমাদের মৌলানা আবুল কালাম আজাদ। বিশ্বাস করবে না, তার যোগ দেওয়াতেও যে খুব উপকার হয়েছিল তা না, তার কারণ একটা ছিল। এই যে দীর্ঘদিন ২৫শে জুন থেকে ১৪ই জুলাই যদি আমরা এই হিসাব করি তাহলে হচ্ছে ৫ দিন আর ১৪ দিন মানে ১৯ দিন। এখানে জিন্নাহ পাকিস্তানের দাবিতে কিন্তু অনড় থাকেন, যেটা আমাদের কনভিন্স করে অনেক চেষ্টা করেও আমাদের আবুল কালাম আজাদ তাকে রাজি করাতে পারেননি। দাবি করেন যে কেন্দ্রীয় পরিষদের সমস্ত মুসলিম সদস্যকে গ্রহণ করতে হবে। মুসলিম লীগ সভ্যদের মধ্য থেকে কংগ্রেস প্রত্যাখ্যান করেন, কিন্তু হিন্দু মুসলিমদের সমপ্রতিনিধিত্বের নীতি কংগ্রেস মেনে নেয়। এবার কি বলছে? শিখদের পৃথক অঞ্চল দাবি ব্রিটেনের রক্ষণশীল দলও ভারত থেকে অরাজি হয় এবং সর্বোপরি ভারতের রাজনৈতিক দলের অনৈক্য জিন্নার একগুঁয়েমির কারণে সিমলা বৈঠক ব্যর্থ হয়ে যায়। ঠিক। সিমলা বৈঠক যখন ব্যর্থ হলো তখন বড়লাট কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভায় প্রতিনিধি নির্ধারণের জন্য নির্বাচন ঘোষণা করেন। ঠিক। এবার যে সাধারণ নির্বাচনটা হয়েছিল সেটা ৪৫শে ডিসেম্বর থেকে ৪৬, এবং এটাও খুব যে এফেক্টিভ হয়েছিল তা না। দেখো, এটা দেখতে পাবে, বুঝতে পারবে এটা ১৯৩৫ সালে ভারত শাসন আইন অনুযায়ী চলেছিল, তাই তো? মোট আসন ১০২টো ছিল, যার মধ্যে কংগ্রেস ৫৭টা পেয়েছিল, মুসলিম লীগ ৩০টা পেয়েছিল, আকালি দল মাত্র ২টো, ইউরোপীয়রা মানে খ্রিস্টান ইউরোপীয়রা ৮টা, আর নির্দল ৫টি আসন পায়। এবার হিন্দু প্রধান অঞ্চলে কংগ্রেস ও মুসলিম প্রধান অঞ্চলে মুসলিম লীগ সাফল্য সত্যি লাভ করেছিল, তাই তো? এবার দেখো, লক্ষ্য করে, যখন কংগ্রেস ৫৭টা তাহলে কিন্তু একটা সংখ্যাগরিষ্ঠতা কংগ্রেস পেল, কিন্তু সেটাও কিন্তু ফুলফিল হলো না, যেহেতু পূর্ণ স্বাধীনতা পায়নি বলে। এবার যখন প্রাদেশিক আইনে দেখলাম অমুসলিম সংখ্যাগরিষ্ঠ ৬টা প্রদেশে এলো, বোম্বাইতে এলো, বিহারে হলো, যুক্তপ্রদেশ, মাদ্রাজ, মধ্যপ্রদেশ, উড়িষ্যায় পেল। এছাড়া আসাম, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও পাঞ্জাবেও কংগ্রেস সরকার গঠন করা হলো। ঠিক আছে? এবার বলছে যেটা প্রাদেশিক স্তরে মুসলিমদের সংরক্ষিত ৪৯৫টা আসনের মধ্যে ৪৪৬টি আসনে লীগ জয়ী হয়। ঠিক আছে? কারণ সংরক্ষিত আসনে ৯৫টার মধ্যে ৪৯৫টার মধ্যে ৪৪৬টা পাওয়া মানে একটা বিরাট জয়। লীগ পৃথক পাকিস্তানের দাবিকে আরো জোরালো করেছিল। তাহলে এই যে ভোটটা দেখো, এইখানে কিন্তু মানে ভারত ভাগটার একটা বড় রকমের রাস্তা তৈরি হয়ে গেল। সংখ্যাগরিষ্ঠতা মানে জেকে সেকে না, মানে ৫৯৪ বা ৯৫ এর মধ্যে ৪৯৪ বা ৯৫ এর মধ্যে ৪৪৬টা আসন জোগাড় করা
চারটিখানি ব্যাপার ছিল না। এবার দেখো এইখানে তারপর যেটা আমরা দেখতে পাই, যখন এরকমই একটা ঘনঘটার মধ্যে দিয়ে শেষ হলো, তখন আমাদের প্রথমে দেখলাম হচ্ছে নৌ বিদ্রোহ হলো 1946 সালে। 18ই ফেব্রুয়ারি কি দেখেছিলাম, বোম্বাইয়ের HMS তলোয়ার জাহাজে প্রথম এটা বিদ্রোহ শুরু হয়ে যায় এবং এর যে নেতা ছিলেন তার নাম হচ্ছে বলাই চন্দ্র দত্ত, বিসি দত্ত নেতা হলেন। এবং এই বলাইচন্দ্র দত্তের যে আন্দোলনটা হয়েছিল তার অনেক কারণ ছিল, যে এইখানে যে যারা সত্যি কথা বলতে গেলে নেভি মানে নৌবাহিনীর যারা সৈনিক ছিল তাদের খারাপ খাবার দেওয়া হতো এবং প্রচুর পরিমাণে যে পরিমাণ খাবারটা দরকার সেটা দেওয়া হতো না, ওদেরকে নেটিভ বলে গালিগালাজ করা হতো, ঠিক আছে, বেতন কম দেওয়া হতো এর মধ্যে। এবং যেগুলো হচ্ছে খুব রিস্ক ফ্যাক্টরে যে যুদ্ধ, সেখানে ভারতীয় সৈন্যদেরই পাঠানো হতো, ঝুঁকি নেওয়াপন্ন যে কাজ, সেই এখানে ওদের একটা বিক্ষোভ ছিল এবং বিক্ষোভ থেকেই এটা আমাদের নৌবিদ্রোহ ছড়িয়ে পড়ে। প্রথমে বোম্বাই, তারপরে করাচি হয়ে আস্তে আস্তে অন্য জায়গায় ছড়ায়। MS খান বলে একজন নেতা, সে কি করেছিল, সেন্ট্রাল স্ট্রাইক নেভাল কমিটি বলে তৈরি করে এবং সেই কমিটির মধ্যে থেকে ওরা স্ট্রাইক করে, ঠিক আছে। HMS তলোয়ারের পরে HMIS হিন্দুস্তান জাহাজেও আমাদের এটা চলতে থাকে এবং শেষ পর্যন্ত যখন এটা বিরাট বড় প্রসার লাভ করে, মানে 5 দিনে অনেকটা জায়গায় ছড়িয়ে যায়, তখন আমাদের বল্লভভাই প্যাটেল কংগ্রেসের তরফ থেকে এবং মুসলিম লীগের পক্ষ থেকে মোহাম্মদ আলী জিন্নান তোমার কি বলবো নেতৃত্বে দুজনেরই একটা কি বলবো, ওই যখন ওদের সঙ্গে নেগোসিয়েশন করে, সমঝোতা করে, সেই সমঝোতার সূত্রে ওরা আত্মসমর্পণ করে। এই সময় ওরা মুসলিম লীগের ফ্ল্যাগ দিয়ে দিয়েছিল, ওরা আজাদ হিন্দের ফৌজের পতাকা তুলেছিল, ওরা জাতীয় কংগ্রেসের ফ্ল্যাগ তুলেছিল এবং দিল্লি চলো ধ্বনি কিন্তু ওরা এখানেও বলেছিল, যেমনটি সুভাষচন্দ্র বোস বলেছিল, ঠিক আছে। ভারতের মহাবিদ্রোহের পরে বলছে এটাই ছিল ব্রিটিশ সরকারের ত্রাসের কারণ। কি কি কারণে হয়েছে আমি সবই বলে দিয়েছি এখানে, ঠিক আছে। ব্রিটিশ সমস্ত নৌকর্মচারীদের বিভেদমূলক আচরণ, তাই তো। দক্ষিণ এশিয়ার মুক্তি সংগ্রামের প্রভাবটাও পড়েছিল এর মধ্যে। নৌবিদ্রোহ 5 থেকে 6 দিন, এবার যদি তুমি 18 তারিখ থেকে ধরে নাও, তার থেকে 23 দিন ধরো, তাহলে কিন্তু 6 দিন। 46-এর এই ঘটনাটা আমরা দেখতে পাই। ইনকলাব জিন্দাবাদ যেটা বলেছিলাম, ব্রিটিশ কুইট ইন্ডিয়া ওরা তুলেছিল এই শব্দটা, বন্দে মাতরম, জয় হিন্দ ওরা বলেছিল। বলাই দত্ত লিডার ছিল হচ্ছে বলাই দত্ত বললাম, তিনি প্রুভ করেছিলেন। MS খান বলে দিছি, করাচি হিন্দুস্তান জাহাজে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। এবার দেখো কমিউনিস্ট পার্টির লোকেরা, তারপরে মুসলিম লীগের কমিউনিস্ট পার্টির পতাকা, মুসলিম লীগের পতাকা, ওরা সবাই কিন্তু নিয়েছিল, যা যা বললাম আমাদের কংগ্রেসের সঙ্গে সঙ্গে। এবং প্রথমে যদি মুম্বাই হয়, তারপরে এটা করাচি, তারপরে কলকাতা, তারপরে মাদ্রাস, তারপরে কোচি, বিশাখাপট্টনম হয়ে পুরো এটা আন্দামান দ্বীপপুঞ্জ অব্দি হয়ে চলে গেছিল। আর বাংলার বললে চট্টগ্রামে ওটা গেছিল। সবচেয়ে সহজ হচ্ছে যেখানে যেখানে বন্দর আছে সেই বন্দরগুলো মনে রাখলেই পুরো উত্তর করে ফেলতে পারবে, ঠিক আছে। নেভাল সেন্ট্রাল স্ট্রাইক কমিটি বলে দিয়েছি, MS খান। প্রচ্যুত চট্টোপাধ্যায়, নরনা আসফ আলী কংগ্রেস সমাজতন্ত্রী দল থেকে তারা নেগোসিয়েট করতে গিয়েছিলেন প্রথমে, প্যাটেল তো গিয়েছিলেন আর জিন্না মুসলিম লীগের পক্ষ থেকে, ঠিক আছে। এবং শেষ পর্যন্ত ওরা আত্মসমর্পণ করে। তো বলা হয় রাজবন্দীদের মুক্তি দিতে হবে, ইন্দোনেশিয়া থেকে আমাদের সেনা প্রত্যাহার করার কথা বলা হয়। বেশ, এবার এখানে একটা কথা বলে দিই, অ্যাডমিরাল গডফ্রে, নৌসেনাপতি অ্যাডমিরাল গডফ্রে বিদ্রোহীদের আত্মসমর্পণ নির্দেশ দেন, ঠিক আছে। এবং যখন হুমকি ফলপ্রসূ হয় না, তখন সংঘর্ষরা নামে। দুপক্ষের লড়াই চলে 7 ঘন্টা ধরে। বল্লভভাই প্যাটেল ও জিন্না সরকার ও বিদ্রোহীদের পক্ষে মধ্যস্থতা শুরু করেন এবং 23শে ফেব্রুয়ারি ওরা আত্মসমর্পণ করে, যেটা বললাম। ক্যাবিনেট মিশন, এবার এলোকে এটাকে নেগোসিয়েট করতে এলো, এবার ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন, যে অনেক হয়েছে আর নয়, এবারে আমাদের সত্যি সত্যি ভারত ধার ম্যাপ করি, একটা রাস্তা অন্তর দেখাই। ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন যখন এসেছিল, পেথিক লরেন্সের নেতৃত্বে, সঙ্গে ছিল স্ট্যাফোর্ড ক্রিপস এবং মিস্টার এভি আলেকজান্ডার।
এই সময়টা আমরা দেখতে পাই 46 মানে লর্ড ওয়াভেল, আমাদের লর্ড ওয়াভেল তখনও পর্যন্ত রয়েছে এই পদে, তাই তো? বেশ। এবং এই সময়টা আমরা যেটা দেখতে পাই, প্রত্যক্ষ করি যেটা, তখন ওরা সেকশন এ, সেকশন বি, সেকশন সি, সেকশন ডি ৪ টে ভাগে ভাগ করে মুসলিম অধ্যুষিত এলাকা, হিন্দু অধ্যুষিত এলাকা, শিখ, খ্রিস্টান বা বুদ্ধ, জৈন অধ্যুষিত এলাকা। আবার যদি এখানে মনে করা হয় ইউরোপিয়ানরা থাকবে, তাদেরও একটা নির্দিষ্ট এলাকা ওরা ঠিক করার চেষ্টা করে। কিন্তু মন্ত্রী মিশনে যেটা বলা হয়েছিল, সেখানে একটা মস্ত বড় সুযোগ ছিল যে এরাই কিন্তু শেষবারের মতো পার্টিশনকে আটকাতে পারত। ফলে দেশভাগকে আটকানোর শেষ সুযোগ কোনটা ছিল? ক্যাবিনেট মিশন। কিন্তু সেই চেষ্টায় হলো না কাজ, এবং কি হয়ে গেল? আল্টিমেটলি আমাদের দেশভাগটা এগিয়ে এলো। তাই তো? আচ্ছা। এবার দেখো, পূর্ণাপ্রা ভায়ালার গণসংগ্রাম হয়েছিল ৪৬ সালে। পূর্ণাপ্রা ভায়ালার হচ্ছে একটা ত্রিবাঙ্কুরের জায়গা। এখানে তোমার কি হয়েছিল? কৃষকরা বিদ্রোহ করেছিল। কমিউনিস্টরা নেতৃত্ব দিয়েছিল। এই কমিউনিস্টের যারা নেতৃত্ব দিয়েছিল, তাদের মধ্যে আমাদের একজন ছিল সিপি রামস্বামী আয়ার। ঠিক আছে? ইনি আমাদের ত্রিবাঙ্কুরকে একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করেছিল। দুটো জায়গা ছিল, পূর্ণাপ্রা আর ভায়ালার, এই দুটো জায়গা মিলিয়ে কিন্তু এই বিদ্রোহটা হয়েছিল। ঠিক। এতে নেতা মেইনলি ছিলেন কেসি জর্জ, একজন ভারতীয় খ্রিস্টান, উনি কমিউনিস্ট ছিলেন। এবং টিবি থমাস, উনি একজন ভারতীয় খ্রিস্টান, কিন্তু উনি তোমার কি ছিলেন? কমিউনিস্ট ছিলেন। খাদ্য সংকট হয়েছিল। ত্রিবাঙ্কুরের দেওয়ান সিপি রামস্বামী আয়ারের স্বৈরশাসন হয়েছিল। ঠিক আছে? এবার দেখো, আমাদের এখানে কমিউনিস্টরা ছিল বলে এই কৃষক আন্দোলনটা একটা স্বয়ংসম্পূর্ণ হয়েছিল বলে এই ত্রিবাঙ্কুরের লোকেরা মনে করে। ঠিক। এবং বলেছিল যে আমেরিকান মডেল, যেটা এই ত্রিবাঙ্কুরে কাজ করাবে, বা আমাদের আরবিয়ান মডেল, এই মডেলটাকে এখানে আর কাজ করতে দেয়নি। পূর্ণাপ্রা পুলিশ ফাঁড়ি আক্রমণ করতে গেলে স্বেচ্ছাসেবী ও পুলিশ কর্মী নিহত হয়, তাই তো? এই ত্রিবাঙ্কুরকে হড়প ভূখণ্ডে অন্তর্ভুক্ত করা গিয়েছিল। বেশ। এবার তেলেঙ্গানা মানে বুঝতে পারছো, হায়দ্রাবাদ নিজামের এলাকা। এখানকার নিজামের যে সেনারা, যাদের রাজাকার আমরা বলি, তারা অত্যন্ত অত্যাচার করত এখানকার স্থানীয় কৃষকদের, এবং এই অত্যাচারের মাত্রা বাড়তেই থাকছিল। সেই সময় এখানে আমরা কি দেখতে পাই? সেখানেও নেতৃত্ব দেয় আমাদের কমিউনিস্টরা, বিশেষ করে ইয়েলো রেড্ডি, ঠিক আছে, রবিনারায়ণ রেড্ডি। এবং এই বিদ্রোহটা অনেকবার করে করে হয়েছিল, এবং বলে যে স্বাধীনতার আগে শুরু হয়ে স্বাধীনতার পরে যে শেষ হয়েছিল যে বিদ্রোহ, সেটা হচ্ছে তেলেঙ্গানা, তাই তো? এবং ৪৭ সালে দেশ স্বাধীনের পরে চলতে থাকে, এবং ৫১ সালে এই আন্দোলন প্রত্যাহার করা হয়, যখন ওদের দাবি মেনে নেওয়া হয়। ঠিক আছে? রাজাকার অত্যাচার। ঠিক আছে, মনে থাকবে। হ্যাঁ। এবার নালগোন্ডার জলগাঁওয়ে তেলেঙ্গানা বিদ্রোহের সূত্রপাত ঘটে। ইয়েলো রেড্ডি, রবীন্দ্রনারায়ণ রেড্ডি এখানে নেতৃত্ব দেয়। অন্ধ্র মহাসভার সদস্যরাও এতে সামিল হয়। ৪৮ সালের ১৩ সেপ্টেম্বর সেনাপ্রধান জয়ন্তনাথ চৌধুরী সেনাবাহিনীর সাহায্যে হায়দ্রাবাদ দখল নিয়ে তা ভারত ভূখণ্ডে অন্তর্ভুক্ত করলে ক্রমশ তেলেঙ্গানা আন্দোলন অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। ঠিক আছে? বেশ। ৫১ সালে আন্দোলন প্রত্যাহার করে নেয়। মনে রাখবে, স্বাধীনতার আগে শুরু, স্বাধীনতার পরে শেষ, এই একমাত্র আন্দোলন হচ্ছে তেলেঙ্গানা। ঠিক আছে? মন্ত্রিমিশন বলে দিয়েছি আমি। এটাকে আমরা কি বলি? মন্ত্রিমিশনটাকে লর্ড ওয়াভেলের যে তোমার কি বলবো, ওয়াভেলের যে প্ল্যানটা ছিল, ওটা ছিল প্ল্যান ব্রেকডাউন। ঠিক আছে? এবং তারপরে আমাদের আসে এই মন্ত্রিমিশন। সবই এগুলো বলে দিয়েছি, পেথিক লরেন্স, টিউ আলেকজান্ডার, স্ট্যাফোর্ড ক্রিপস। এটাকে ক্যাবিনেট মিশনও বলা হয়। স্যার পেথিক লরেন্স কিন্তু অনেকবার এসছে এই তোমার কি বলবো মন্ত্রিমিশনের মূল নেতৃত্বকে দেন পেথিক লরেন্স।
এবার বলতে যে এটা কেন খাটলো না, তাই না? এই মন্ত্রী মিশনটা কেন কাজ করলো না? কাজ না করার প্রথম কারণ হচ্ছে এই যে জিন্নাহ বা ইসলামের দাবিতে অনড় থাকা, গান্ধীজির দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা করা, শিখ নেতা জ্ঞানী দত্তা সিং জ্ঞানী এসব আমাদের শিখ স্থানের দাবি, আম্বেদকরের সংবিধান সভায় বর্ণ হিন্দু প্রাধান্য, এইগুলো এত ইন্ডিভিজুয়াল হয়েছিল, যার জন্য কি হয়েছিল এতগুলোদের পক্ষে মানা সম্ভব হচ্ছিল না। ওরা একটু থামিয়ে দিতে বাধ্য হয়েছিল। ঠিক আছে, এবার দেখো ব্রিটিশ ভারত ও দেশীয় রাজ্যগুলিকে নিয়ে যুক্তরাষ্ট্র গঠন করা হবে, এটা বলা হয়েছিল। দেশীয় রাজ্য মানে প্রিন্স স্টেট, যার সংখ্যা ছিল কোটি আমাদের 555টি, তাই তো? এই 562টি, সরি, দেশীয় রাজ্য বলা যায় 552, একদম নট 55। বেশ, প্রদেশগুলিতে পূর্ণ স্বায়ত্ত শাসনের কথা বলা হয়েছিল। হিন্দু প্রধান প্রদেশগুলিকে, এই যে মুসলিম প্রধান প্রদেশগুলিকে, বাংলা আসামকে, ঠিক আছে, এইভাবে ক খ গ এর আন্ডারে রাখা হয়েছিল। ঠিক আছে, মন্ত্রিমিশন চলে গেছিল 29শে জুন। ঠিক আছে, লম্বা আলোচনা করার পরে চলে যায়। ঠিক আছে, এবং মন্ত্রিমিশন যখন কোনো কিছু ফুলফিলটা করতে পারলো না, এখানে দেশভাগকে রোধ অন্তিম সুযোগ, অন্তিম সুযোগ ছিল মন্ত্রিমিশনের হাতে। ক্যাবিনেট লিখলাম না, মন্ত্রিমিশন লিখলাম, এটা মনে রাখবে। এবার মোহাম্মদ আলী জিন্নাহ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য প্রচণ্ড চাপ দিতে থাকে, এবং যার রেজাল্ট হলো কি? যার রেজাল্ট হলো আমরা দেখতে পেলাম প্রত্যক্ষ সংগ্রাম দিবস। প্রত্যক্ষ সংগ্রাম দিবস কিরম হলো? যেখানে বারবার করে বলা হচ্ছিল যে আমাদের অন্তর্বর্তী সরকার গঠন করা হোক, অন্তর্বর্তী সরকার গঠন করা হোক, অথচ ডিলে হচ্ছে। সেই জন্য আমরা কি দেখতে পেলাম যে 16ই আগস্ট 1946 খ্রিস্টাব্দে প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেন, ঠিক আছে, মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে কলকাতায় শহীদ হোসেন সুহরাবর্দী, ঠিক আছে, এবং যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার নাম কি ছিল? আল্লাহ বক্স। এবং প্রচুর ভাড়াটে গুন্ডা নিয়ে এসে এখানে এই কাটাকাটি সম্পন্ন হয়েছিল, এবং এইখানেই এই কাটাকাটি সম্পন্ন হওয়াতে তোমাদের প্রচুর লোক কিন্তু কি হয়েছিল? আমাদের মারা গিয়েছিল। এবং এই যে এত লোক মারা গিয়েছিল, এত লোক মারা গিয়েছিল, যেটাকে আমরা শুধু ডাইরেক্ট অ্যাকশন ডেই বলি না, আমরা এটা কি বলি? গ্রেট ক্যালকাটা কিলিং, তাই তো? এটা আমরা বলি। স্টেটসম্যানে টা লেখা হয়েছিল গ্রেট ক্যালকাটা কিলিং। এই সাম্প্রদায়িক এই ঘটনাটা এমনই প্রভাব বিস্তার করে যে মানুষ দেশভাগের জন্য তৎপর হয়। ঠিক আছে, এরপরে দেখো গুরু মুক্তেশ্বর, অবিভক্ত বাংলার বা নোয়াখালীতে এই একইভাবে কি হয়েছিল? আমাদের আমাদের এই সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল। ঠিক আছে, এবং তার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জওয়াহরলাল নেহরু এই সরকারের উপসভাপতি বা প্রধানমন্ত্রী হন। ঠিক আছে, এবার এই অন্তর্বর্তী সরকারে আমাদের যে সভ্য সংখ্যাধারী ছিল 12 জন, তার মধ্যে এরকম ব্যাপার আছে, যেমন জওহরলাল নেহরু, ঠিক আছে, রাজেন্দ্র প্রসাদ, রাজাগোপালাচারী, বল্লভভাই প্যাটেল, শরৎচন্দ্র বসু, অরুণ আসফ আলী, এরা হচ্ছে কংগ্রেসি নেতা। অকংগ্রেসি কে আছে? সর্দার বলদেব সিং, শিখ, শিখ জাতির থেকে। ভাবা পার্সি, জন মাতাই ভারতীয় খ্রিস্টান, সরসাফাদ আহমেদ খান, সৈয়দ আলী জাহির লীগ বহির্ভূত মুসলিম নেতা, এটা কিন্তু লীগের না। আর ফ্র্যাঙ্কো অ্যান্টোনিও, ইনি অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে এটা দাঁড়ালো না, যেহেতু। এবং বারবার অনুরোধ করার পরে 26শে অক্টোবর কি হয়েছিল? আমাদের জম্বি ছিল যারা, 5 জনকে পাঠিয়েছিল, যে না, যোগেন্দ্রনাথ মণ্ডল, চন্দ্রীগড়, আব্দুর রব নিস্তার, ঠিক আছে, তারপরে হচ্ছে গজনফর আলী, এই 5 জন এসেছিল।
এবং লিয়াকাত লিয়াকাত আলী। এবার বলে দিই, আমাদের গজনফর আলী, লিয়াকাত আলী, আব্দুর রব নিস্তার, চণ্ডীগড় এরা সবাই ছিল মুসলিম লীগের লোক। মণ্ডলকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু যোগেন্দ্রনাথ মণ্ডল সে অর্থে মুসলিম ছিল না। এই নিয়ে জওয়াহরলাল নেহরু আপত্তি তুলেছিল। যাই হোক, ডেটটা মনে রাখবে, 26শে অক্টোবর ওরা জয়েন করেছিল। এবার এখানে যারা যারা যে পোস্টে ছিল পরপর বলে দিচ্ছি। নেহরু এখানে ভাইস প্রেসিডেন্ট। পররাষ্ট্র দপ্তর আর কমনওয়েলথের দায়িত্ব নিয়েছিল বল্লভভাই প্যাটেল, স্বরাষ্ট্র দপ্তর সম্প্রচার বিভাগ, বলদেব সিং শিখ প্রতিনিধি প্রতিরক্ষার, ঠিক আছে, রাজাগোপালাচারী শিক্ষা, ঠিক আছে, শিল্প সরবরাহ, জন্মাতায় ভারতীয় খ্রিস্টান, ভাবাত খনি শক্তি, ঠিক আছে, রাজেন্দ্র প্রসাদ খাদ্য কৃষি, ঠিক আছে, আস্তফ আলী হচ্ছে রেল, জগজীবন রাম যে হচ্ছে আমাদের কি বলে ডিপ্রেস ক্লাস থেকে এসেছিল, তাই তো, অনুন্নত সম্প্রদায়, শ্রম, লিয়াকাত আলী খান। লিয়াকাত আলী খান হচ্ছে অর্থ, এইটা খুব পরীক্ষা দেয়। আব্দুর রব নিস্তার যোগাযোগ, ঠিক আছে, আর যোগেন্দ্রনাথ মন্ডলকে দেওয়া হয়েছিল আইন। প্রত্যক্ষ সংগ্রাম দিবস ডাইরেক্ট বলে দিচ্ছি আমি ভালো করে, ঠিক আছে। ক্লেমেন্ট এটলি এবার 20শে ফেব্রুয়ারি মানে 20 ফেব্রুয়ারি 47-এ ঘোষণা করে দিল যে আমরা জুন 48-এর মধ্যে আমরা কি করব, ভারতকে স্বাধীন করব, না আমরা ভারত ছেড়ে চলে যাব, ভারতকে স্বাধীনতা দিয়ে যাব। সেদিন আমাদের এসে গেছে, কিন্তু পরিস্থিতি এমনই এলো যে সেটা আরো আরো কাছাকাছি এগিয়ে আসতে শুরু করে। কিভাবে সেটা হলো সেটাও তোমরা দেখবে। আমরা এখন দেখলাম এরপর মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। আসাম আর পাঞ্জাবের সাম্প্রদায়িক দায়িকা দাঙ্গাটা শুরু করেছিল লীগ, মানে মুসলিম লীগ। এটা চলতে থাকলো এবং মাউন্ট ব্যাটেন এখানে এলো 24শে মার্চ 1947, তাই তো। মাউন্ট ব্যাটেন ভারতের বড়লাট হিসেবে কার্যভার গ্রহণ করলেন এবং উনি 22শে মার্চে ওনাকে ভারতে পাঠানো হয়েছিল। 24শে মার্চ উনি বড়লাটের কাজ নিলেন, ভারতে এলেন 22শে মার্চ, কাজ নিলেন 24শে মার্চ, মানে দুদিন বাদে। এবং ওনার যে কি বলবো দাবিটা ছিল, উনিও কিন্তু জিন্নার সঙ্গে কথা বলেছিলেন যে ভাগ করলে সাম্প্রদায়িকতা বাড়বে এবং সেখানে জিন্না কি সামলাতে পারবে। তখন জিন্না বলেছিল যে আমি যে আমি পাকিস্তান চাই। তখন উনিও মাউন্ট ব্যাটেন ও গান্ধীর মতো তাকে বলেছিল কি ম্যানিয়া। এবার দেখো, এরকম একটা অবস্থায় ভারত বিভাজনের পরিকল্পনা ব্রিটিশ পার্লামেন্টে পাঠানোর জন্য বলা হয়। এবার বলছে জিন্নাহ পাকিস্তান রাষ্ট্রের প্রতি আকাঙ্ক্ষা এবং জওয়াহরলাল নেহরু বল্লভভাই প্যাটেলের সম্মতি থাকায় মাউন্ট ব্যাটেনের উপদেষ্টা মণ্ডলী, ঠিক আছে, আমাদের বিভাজনের পরিকল্পনা করল। এবং মাউন্ট ব্যাটেনের এই শাসন সংস্কারটাকে তিনি খসড়া প্রস্তুত করে দিয়েছিলেন, তিনি হচ্ছেন ভিপি মেনন, ঠিক আছে। এবং 47-এর 15ই আগস্টের মধ্যেই ক্ষমতা হস্তান্তরের কাজ সম্পন্ন হবে বলে জানানো হয়েছিল, ঠিক আছে। 3রা দিনের পরিকল্পনা মাউন্ট ব্যাটেন প্রস্তাব বা প্ল্যান বালকান বলা হয়েছিল। এবং প্রথম বিশ্বযুদ্ধোত্তরকালে অটোমান সাম্রাজ্যের ধারণের পর বলকান অঞ্চলে জাতিভিত্তিক একাধিক ক্ষুদ্র রাষ্ট্রের জব প্রক্রিয়ায় বলকান পরিকল্পনা বা প্ল্যান বলকান নামে পরিচিত, ঠিক আছে। তাহলে যেভাবে আমরা দেখেছিলাম প্রথম বিশ্বযুদ্ধের সময় কাইজার উইলিয়াম এটাকে সামলেছিল, যে দেখেছিল যে কীভাবে সোভিয়েত রাশিয়ার কাছাকাছি যে জায়গাগুলো, যারা ওই কি বলবো স্লাভেকিয়ান ভাষায় কথা বলে, বোসনিয়া, হার্জেগোভিনা, বুলগেরিয়া, তাই তো, এই রাষ্ট্রগুলো কিভাবে বাধা দিচ্ছে, ঠিক ভারতবর্ষেও সেরকমভাবে অসংখ্য জাতি অধ্যুষিত একটা একটা করে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো টুকরো রাষ্ট্র, কোনো বড় রাজ্য আছে, তো সেগুলোকে জোড়া কি করে সম্ভব। তখন উনি বলেছিলেন যে এটা একটা প্ল্যান্ট বলখান। এবার ওনার যেহেতু ডাক নাম ছিল মিস্টার ডিকি, তাই এটাকে আবার বলা হয় ডিকি বার প্ল্যান, ঠিক আছে। মাউন্ট ব্যাটেন পরিকল্পনার মূল খসড়াপত্রটি রচনা করেন ভিপি মেনন। কি বলা হয়েছিল, ভারতকে বিভক্ত করে ভারত পাকিস্তান নামে দুটি ডোমিনিয়নের সৃষ্টি করা হবে, ঠিক মনে থাকবে।
কি বলা হলো? মুসলিম প্রধান প্রদেশ বালুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, ঠিক আছে, পশ্চিম পাঞ্জাব, পূর্ব বাংলা নিয়ে পাকিস্তান গঠিত হবে। পরিষ্কার বলা হলো সিওয়াট্ট জেলা কোনো অভিযানে যুক্ত হবে, তা গণভোটের মধ্যে ঠিক হবে। বাংলা আর পাঞ্জাবকে বিভক্ত করে কোনো অভিযানের সঙ্গে যুক্ত করা হবে, তা নির্ধারণের জন্য আমাদের একটি সীমান্ত নির্ধারক কমিশন এলো, যার নাম সিরিল র্যাটক্লিফ। যখন ভারত আর পাকিস্তানের সীমারেখাটা যিনি নির্দেশ করে দিলেন, সেই কমিশনের নামটা ছিল মিস্টার সিরিল র্যাটক্লিফের নামে র্যাটক্লিফ কমিশন। ঠিক আছে, বিশ্ব রাজ্যগুলো নিজ নিজ রাজ্যের সার্বভৌমত্ব ক্ষমতা লাভ করবে ও ইচ্ছা করলে তারা যে কোনো ডোমিনিয়নে যোগ দিতে পারবে। বেশ, প্রতি ডোমিনিয়নের নির্বাচিত গণপরিষদ নিজ এলাকায় সংবিধান রচনা করবে। ঠিক আছে, স্বাধীনতা লাভের পরে ব্রিটিশ পার্লামেন্টের কোনো আইন এই দুই ডোমিনিয়নের মধ্যে থাকবে না। এই দুই ডোমিনিয়নে থাকবে না। ঠিক আছে, এবার এখানে যেটা হলো, দেশভাগের জন্য আজাদ খান, আব্দুল গফ্ফর খান, গান্ধীজি এরা বিরোধিতা করলো। কারা কারা বিরোধিতা করেছিল? আজাদ, গান্ধীজি, ঠিক আছে, এবং খান আব্দুল গফ্ফর খান। একটা পরীক্ষায় খুব দেয়। আর যদি বলে দেশবিভাগকে কে সমর্থন করেছিল, তাহলে হবে বল্লভভাই প্যাটেল। মনে থাকবে, বল্লভভাই প্যাটেল। কেবলমাত্র আমার মৃতদেহের ওপর দিয়েই ভারত বিভাগ হতে পারে, মানে এতটাই উনি দেশভাগের বিপক্ষে ছিলেন। ঠিক আছে, কমিউনিস্ট পার্টি বলেছিল ইয়ে আজাদি ঝুটা হ্যায়, উলামা, তাই তো। আর বলেছিল হাম তো তাবাহ হয়ে গেছে, আমরা শেষ হয়ে গেলাম। এটা বলেছিল আমাদেরকে বললেন ভদ্রলোক খান আব্দুল গফর খান। এবার দেখো, যেটা 48 সালের জুন মাসে হওয়ার কথা ছিল, সেটা কিরকম ভাবে এগিয়ে এলো আমাদের 15ই আগস্ট। সেটা জানতে গেলে একেবারে শেষ আমাদের এই জায়গাটা একটু পড়তে হবে, ভারত স্বাধীনতা আইন ও স্বাধীনতা লাভ। ভারত স্বাধীনতা আইনে যেটা বলা হলো, আমাদের পুরোপুরি মাউন্টব্যাটেন প্ল্যানটা কাজে লাগলো, এবং সেখান থেকে 18ই জুন 1947 সালে এটা কাজে লাগলো, মানে আমাদের কি বলবো, ভারত শাসন আইন। এবং সেখানে পরিষ্কার বলে দেওয়া হলো 14ই আগস্ট পৃথক পাকিস্তান, এবং 15ই আগস্ট স্বাধীন ভারত তৈরি হবে। এবং 14ই আগস্ট যেদিনকেই পাকিস্তান তৈরি হয়েছিল, ওই দিনকেই কিন্তু মুসলিম লীগ তোমার একেবারে স্টপ, মানে ডিজলভ করে দেওয়া হয়েছিল। মুসলিম লীগ স্তব্ধ করা হয়েছে। আর গান্ধীজি বলে এসেছিল 40-এর দশক থেকে, যদি দেশ ভাগ হয়, যদি দেশ ভাগ হয়, ঠিক আছে, তাহলে কি হবে? এই দেশ ভাগ হয় না, যদি ভারত স্বাধীনতা পায়, তার আগে থেকেই বলেছিল, তাহলে কিন্তু কংগ্রেসের মতো প্ল্যাটফর্ম রেখে কোনো লাভ নেই। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, কতখানি লোভী ছিল এরা, এই কংগ্রেসের বেশ কিছু নেতা। গান্ধীজির মতো মহান মানুষের কথা তারা কিন্তু শোনেন। কি করলেন? গান্ধীজিও দেখে গেলেন 1947-এ 15ই আগস্ট রয়ে গেল কি আমাদের কংগ্রেস, কিন্তু মুসলিম লীগ থাকলো না। এখানেই কিন্তু জিন্নাহ সে একক কর্তৃত্ব। তোমরা বলবে, স্যার ওখানে তো কোনো ভার নেই, ওখানে তো সাম্প্রদায়িকতার কোনো ব্যাপারই নেই, ওখানে তাহলে এই প্রশ্নটা আসবে কেন? ওখানে ওয়ান ম্যান আর্মি জিন্নাহ, তাই তো, বা জিন্নাহর সঙ্গে যারা আছে তারা প্রত্যেকেই কথা শুনবো, ঠিক। এবং এই সূত্র ধরেই কিন্তু দেশ ভাগ হলো। তাহলে আমরা একেবারে যে উপকণ্ঠে এসে পৌঁছালাম, যে কিভাবে দেশ ভাগ হলো। আমাদের সাত্তুর মতো পরিচালক যখন গরম হাওয়া 1973 সালে তার ছবিটি রিলিজ করেছিল, আমাদের বলরাজ সায়ানি বিখ্যাত অভিনেতা, তার একটা এরকম দেশভাগের এই জায়গাটা একটা খুব বড় ছবি তুলে ধরেছিল, খুব বড় ছবি। সেখানে দেখানো হয়েছিল যে গরম হাওয়াতে, যে আলটিমেটলি যে গরম হাওয়া মানে উত্তপ্ত একটা পরিবেশের মধ্যে কিভাবে দেশ ভাগ এবং দাঙ্গা কিভাবে জর্জরিত করেছে, তাই না? বল্লাদকালীন হাই বিশ্ব সাহানি একটা অসাধারণ একটা সেই সময় একটা সিরিজ ছিল, যার নাম ছিল তামাস। তামাস মানে অন্ধকার, সেই অন্ধকার যেখানে দেখানো হয়েছিল যে কিরকম ভাবে এই দেশভাগের একটা করুণ একটা কি বলবো একটা চিত্র, কত মানুষ জায়গা অঞ্চল ছেড়ে ছেড়ে আস্তে 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 চলে আসছে, তাই না? বা আমরা যদি কখনো দেখি যে আমাদের একটি জীবন, তাই না, একটি জীবন একটা অসাধারণ চলচ্চিত্র, যে চলচ্চিত্রে
হরিচরণ বন্দ্যোপাধ্যায় তিনি বাংলা ডিকশনারি লিখতেন। দেশভাগটা কিভাবে সে প্রত্যক্ষ করলো, ঠিক আছে? তার ছেলে মারা গিয়েছে, তার ছেলে বউ বেঁচে রয়েছে, একটি নাতি, সবাইকে সম্বল করে কিভাবে আমাদের কি বলবো নিজের অঞ্চল ছেড়ে চলে এলো কুরুন খাইম, তাই না? কেউই না, সাবদার হাসান মান্টো। মান্টোর যে লেখা, মান্টো ভীষণ রকমভাবে খুব ব্যথিত ছিল এই দেশভাগে এবং এই করুণ দেশভাগ তাকে কিছুই দেয়নি। সে ভাবতেই পারত না কি আছে, অমৃতা বিদম, তাই তো? আমাদের বিখ্যাত চিত্রশিল্পী যার নাম ছিল হচ্ছে অমৃতা শেরগিল, বিখ্যাত সিনেমার অভিনেতা জিমি শেরগিলের পিসি সম্পর্কে একদম, মানে বাবার বোন ছিল এক। যে অমৃতা শেরগিলের যে ছবিগুলো ছিল দেশভাগের উপরে, যে জিনিসটা যে চিত্রটা তুলে ধরেছিল, যে এতটাই কষ্ট বা একটা তার ভেতরে একটা যন্ত্রণা ছিল, এত মানে ওয়ার্ল্ড ফেমাস একজন তিনি আর্টিস্ট, তিনিও কিন্তু বেছে নিয়েছিলেন কি আত্মহননের পথ, সুইসাইড করেননি, তাই তো? অমিতা সেনগুল। তাহলে সাতুর গরম হাওয়া বললাম, বলরাজ সায়ানির কথা বললাম আমি সেই সময়টা, এবং এইখানে বুদ্ধিজীবী মহল যেটা পাকিস্তানেও চলে গিয়েছিল, এবং সবথেকে বড় কথা যে কত কষ্ট পেয়ে লিখেছিল, চুপকে চুপকে রাত আর দিন আঁসু বাহার আয়ু, তাই না? এই উর্দু কবি, এই উর্দু কবি হযরত মোহানি যে কত দুঃখের সঙ্গে এটা বলেছিল, সবই ছিল এই দেশভাগের করুণ কাহিনী, এক করুণ আর্তনাদ, তাই না? যাই হোক, আমরা শেষ জায়গাটা একটু ভালো দিকটাও দেখাই। সেটা হচ্ছে এই 25শে জুলাই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিলটা পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে যায় এবং পরদিন উচ্চকক্ষে মানে হাউস অব লর্ডস, এখান থেকেই সর্বসম্মতিক্রমে এটা গৃহীত হয়ে যায়। ঠিক আছে? 18 জুলাই ইংল্যান্ডের রাজা ষষ্ঠ জর্জ বিলটিকে চূড়ান্ত সম্মতি জানায়, ভারতীয় স্বাধীনতা আইন, তাই তো? 14ই আগস্টে কি কি ঢুকলো? উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ মানে নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার, বেলুচিস্তান, সিন্ধু, পশ্চিম পাঞ্জাব, আসামের শ্রীহট্ট সহ সমগ্র পূর্ববঙ্গ নিয়ে পাকিস্তান ডোমিনিয়ন তৈরি হলো, ঠিক আছে? আর যেটা বাকি থাকলো সেই 15ই আগস্টে সেটা নিয়ে হলো ভারত বিলীন, ঠিক আছে? ইংল্যান্ডের রাজকীয় পদ থেকে ভারতের সম্রাট এই কথাটা তুলে দেওয়া হলো এবং কনস্টিটিউশন সেভাবেই রচনা করা হলো, এবং কি বলবো কমনওয়েলথের সদস্য হিসেবে সেটা স্বীকৃতি লাভ করে। দুটো রাষ্ট্রই কমনওয়েলথের সদস্য হয়ে গেল। লর্ড মাউন্টব্যাটেন যথারীতি গভর্নর জেনারেল রইলেন, ভাইসরয় পদ থেকে তার নাম গভর্নর জেনারেলই হলো। প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি হলেন রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে? এবং চলে গেলেন মাউন্টব্যাটেন, সত্যি কথা বলতে গেলে 48, তখন ভারতীয় গভর্নর জেনারেল করা হলো রাজা গোপালাচারী, ঠিক আছে? পাকিস্তানের প্রথম গভর্নর এবং একই সঙ্গে পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি, দুটো পদই কিন্তু জিন্না পেয়েছিল। আর প্রথম আমাদের হচ্ছে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী হয়েছিল কে? লিয়াকত আলী, ঠিক। এবং 15ই আগস্টের সেই সে মানে একটা কি বলবো অসাধারণ কথা, যখন মানে একেবারে মধ্যরাত্রি, সে সময় যখন বলছেন মধ্যরাত্রির ঘন্টা যখন বাজবে, সমগ্র বিশ্ব যখন গভীর নিদ্রামগ্ন, তখন ভারত তার আপন স্বাধীনতার চেতনায় জাগ্রত জাগ্রত হবে। ফর হুম দ্য বেল টোলস, আর্নেস্ট হেমিংওয়ের ইংলিশ সাহিত্যে যে অসাধারণ নোবেলটি আছে, ফর হুম দ্য বেল টোলস, যে কাদের জন্য এই ঘন্টা বাজে, সেখানে একটা যুদ্ধরত অবস্থা, আর নেহরুর এই কমেন্টের সঙ্গে আমরা ভীষণ ভীষণ মিল পাই, তাই না? ফেয়ারওয়েল টু আর্মস যেটা হেমিংওয়ে আবার লিখেছিলেন, সেইখানেও কিন্তু আমরা ভীষণভাবে মিল পাই এই দেশভাগের একটা যন্ত্রণার মধ্যে দিয়ে। আজ গান্ধী নেই, আজ নেহেরু নেই, কিন্তু রয়েছে যেটা, সেটা হচ্ছে দেশ। আর যেটা রয়েছে আমাদের তাদের কার্যকলাপের স্মৃতি, সত্তা এবং ভবিষ্যৎ। যাই হোক, আমরা এই দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সামের তরফ থেকে এই ভারত ভাগ এবং মডার্ন ইন্ডিয়ার শেষ অধ্যায়টি আমরা সম্পন্ন করলাম। ইউরোপের ক্লাস নিয়ে আমি আবার দেবাশিস সাহা ফিরে আসছি। থ্যাংক ইউ।